In this section, we study about key tools of recombinant DNA technology. Recombinant DNA technology পারফর্ম করতে গেলে বা recombinant DNA বানাতে গেলে যে জিনিসগুলো দরকার সেগুলো এখানে শর্টে বা চার্টে বলে দেওয়া হয়েছে। যেমন কিছু এনজাইম দরকার, কিছু ভেক্টর দরকার, কিছু হোস্ট অর্গানিজম দরকার। দে আর দ্য কি টুলস ফর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তো এনজাইম হিসাবে এরকম বিভিন্ন টাইপস আছে। কিছু লাইসিন এনজাইম দরকার, কিছু সিনথেসাইজিং এনজাইম দরকার, কিছু ক্লিভিং এনজাইম দরকার এবং কিছু স্পেশাল টাইপস অফ এনজাইম আর অলসো রিকোয়ার্ড ফর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। আমি এখানে এনজাইমগুলোর নাম লিখে দিয়েছি। এরপরে তাই আমরা আসছি প্রত্যেকটা এনজাইমের কাজ কীভাবে সেটা পরে এক্সপ্লেন করা হচ্ছে। ভেক্টর হিসেবে দরকার কি PBr 322, এখানে P স্ট্যান্ডস ফর প্লাজমিড, এখানেও P স্ট্যান্ডস ফর প্লাজমিড। আমরা এই স্ট্রাকচারে যখন আসবে তখন সেটা এটা ভালোভাবে এক্সপ্লেন করা হবে। P স্ট্যান্ডস ফর প্লাজমিড, বলিভার রড্রিগেজ 322, P স্ট্যান্ডস ফর প্লাজমিড, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া 19, এবার প্লাজমিড ভেক্টর। এছাড়া কিছু আর্টিফিশিয়াল ক্রোমোজোম আছে, YAC ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম HAC। কসমিড অর্থাৎ কস সাইট অফ ল্যামডা ফাজ এবং প্লাজমিড ডিএনএকে নিয়ে তৈরি করা হয়েছে কি এটা ভেক্টর, তার নাম হচ্ছে যে কি কসমিড। কসমিড মেড অফ কস সাইট অফ ল্যামডা ফাজ অ্যান্ড প্লাজমিড ডিএনএ। ব্যাকটেরিওফাজ হিসাবে ইউজড হয় কি M13 অ্যান্ড ল্যামডা ফাজ। M13 এবং ল্যামডা ফাজ অলসো ইউজড অ্যাজ এ ভেক্টর। TI প্লাজমিড ফুল ফর্ম টিউমার ইনডিউসিং, এটা পরীক্ষা আসে আর টিউমার ইনডিউসিং প্লাজমিড। ভেক্টর ফর ক্লোনিং জিনস ইন প্ল্যান্টস, অর্থাৎ প্ল্যান্টের দেহে জিনের ক্লোনিং করার জন্য কোন প্লাজমিড দরকার TI প্লাজমিড। তো অনুরূপভাবে RI প্লাজমিড আছে রুট ইনডিউসিং প্লাজমিড। এই TI প্লাজমিড পাওয়া যায় একটা ব্যাকটেরিয়া থেকে, তার নাম হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফেসিয়েন্স। আমরা পরে এর সম্বন্ধে ডিসকাস করব যখন অ্যাপ্লিকেশানে যাব। রেট্রোভাইরাস ভেক্টর ফর জিন ক্লোনিং ইন অ্যানিমালস, অ্যানিমেলের দেহে জিন ক্লোনিংয়ের জন্য রেট্রোভাইরাস দরকার। শাটল ভেক্টর হলো এক ধরনের স্পেশাল টাইপ অফ ভেক্টর যেটা রেপ্লিকেট করতে পারে প্রোক্যারিওটিকের দেহে এবং ইউক্যারিওটিকের দেহে। প্রোক্যারিওট এবং ইউক্যারিওটিকের এর দেহে রেপ্লিকেট করতে পারে কি শাটল ভেক্টর। এর মধ্যে দু রকমের অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকে, একটা অরিজিনাল রেপ্লিকেশন সাইট থাকে ফর ইউক্যারিওটিকে রেপ্লিকেশন করার জন্য, আর একটা থাকে কি প্রোক্যারিওটিকে রেপ্লিকেশন করার জন্য। যেমন উদাহরণ কি YEP ইস্ট এপিজোমাল প্লাজমিড। ফুল ফর্ম লেখো ইস্ট এপিজোমাল প্লাজমিড। মডিফাইড TI প্লাজমিড এর এক্সাম্পল অফ শাটল ভেক্টর। তো অনুভাবে এরকম ট্রান্সপোজনও আছে। এদিকে ট্রান্সপোজন they are also used as vectors. Plasmid, it is composed of plasmid and body site of M13 fuzz. Plasmidটা কি composed of plasmid and body site of M13 fuzz. These are the example of vectors. আমাদের এনসারটি এই দুটো একটাই ভালো করে পড়লে কোশ্চেন আসবে PBR 322। আর এইগুলো সম্বন্ধে বিশেষ কিছু দেওয়া নেই, শুধু আরেকটা লাগে কি TI প্লাজমিড এবং PBR 322, এই দুটো ম্যাক্সিমাম ইউজ করা হয়েছে এনসারটিভে। অ্যান্ড হোস্ট অর্গানিজমভাবে কীভাবে করতে পারে সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গি হতে পারে, প্ল্যান্টস হতে পারে এবং অ্যানিম্যালস হতে পারে। হোস্ট হিসাবে অর্থাৎ পোষক কোষ হিসাবে এইগুলো ইউজড হয়। সো দিস ইজ দ্য কি টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এরপরের টপিকে আমরা আসছি প্রত্যেকটা এনজাইমের কাজ বা ভেক্টর স্ট্রাকচার, হোস্ট অর্গানিজম কীভাবে সেলকে রিসিভ করে সেই সম্বন্ধে। সো ফার্স্ট অফ অল এনজাইমস। তো ফার্স্ট এখানে কী লেখা হয়েছে লাইজিং এনজাইম। আছে সেলুলোজ, কাইটিনেজ, লাইসোজাইম, প্রোটিয়েজ, লাইপেজ, পেকটিনেজ etc. সাপোজ এক পাশে লিখে আমরা যদি সেল লিখি,
সেলটা কি সেল, সাপোজ দিস ইজ এ প্ল্যান্ট সেল। যদি প্ল্যান্ট সেল দেখি আমরা, প্ল্যান্ট সেলের সেল ওয়াল থাকে, আবার সেল মেমব্রেনও থাকে। সো দিস ইজ সেল ওয়াল অ্যান্ড ইনার ওয়াল ইজ সেল মেমব্রেন। তো এই সেল ওয়াল কন্টেন সেলুলোজ। তো এই এর মধ্যে ডিএনএটাকে আইসোলেট করতে হলে, ফর আইসোলেশন অফ ডিএনএ, যখন আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে যাব, সেখানে ফার্স্ট থেকে ডিএনএ আইসোলেট করতে হয়। তো এর মধ্যে আছে নিউক্লিয়ার মেমব্রেন, তার মধ্যে আছে এই ডিএনএ। অর্থাৎ এই ডিএনএটাকে আইসোলেট করতে হলে ফার্স্টে এই সেলুলোজকে ডাইজেস্ট করতে হবে। তো এই সেলুলোজকে ডাইজেস্ট করার জন্য কোন উৎসেচক ব্যবহার করা হয়? সেলুলেজ এনজাইম টু ডাইজেস্ট সেলুলোজ। বা সেল ওয়ালে থাকতে পারে কি, পেকটিন থাকতে পারে। তো পেকটিনকে ডাইজেস্ট করার জন্য আমরা কোন উৎসেচক ব্যবহার করব? পেকটিনেজ এনজাইম। এবার আমরা যদি সেল মেমব্রেনে চলে যাই, এই যে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কন্টেন, প্লাজমা মেমব্রেন কি থাকতে পারে? প্রোটিন আছে। তো এই প্রোটিনকে ভাঙার জন্য আমরা কোন উৎসেচক ব্যবহার করব? প্রোটিয়েজ বা সেল মেমব্রেন কন্টেন লিপিড অর ফসফোলিপিড। লিপিডকে ভাঙার জন্য আমরা কি ব্যবহার করব? লাইপেজ। আর এটা তো নিউক্লিয়ার মেমব্রেন, দিস ইজ নিউক্লিয়ার মেমব্রেন। Nuclear membrane also contain protein and lipid। প্রোটিন এবং লিপিডকে ভাঙার জন্য একই রকম, প্রোটিনকে ভাঙার জন্য প্রোটিয়েজ, লিপিডকে ভাঙার জন্য লাইপেজ। সো এইভাবে প্ল্যান্ট সেলের এই ডিএনএটাকে আইসোলেট করতে হলে তাহলে সেলুলোজ এনজাইম দিয়ে ট্রিট করতে হবে, পেকটিনেজ এনজাইম দিয়ে ট্রিট করতে হবে, প্রোটিয়েজ এনজাইম দরকার, লাইপেজ এনজাইম দরকার, এগুলো। এবার এটা যদি অ্যানিম্যাল সেল হয় তাহলে এটা কীরকমভাবে আমরা যদি দেখি, অ্যানিম্যাল সেল হলে এদের তো সেল ওয়াল নেই। ইফ ইট ইজ অ্যানিম্যাল সেল যদি হয় তাহলে অ্যানিম্যাল সেলের এটা হলো সেল মেমব্রেন আর প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনে অনুরূপভাবে কি থাকে? কন্টেন প্রোটিন। তো প্রোটিনকে ভাঙার জন্য প্রোটিয়েজ, এবং লিপিড আছে, লিপিডকে ভাঙার জন্য লাইপেজ। তো অনুরূপভাবে এটা নিউক্লিয়ার মেমব্রেন, এনইউ মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনকে ভাঙার জন্য অনুরূপভাবে প্রোটিন দরকার, প্রোটিন ভাঙার প্রোটিয়েজ দরকার, লিপিডকে ভাঙার জন্য লাইপেজ দরকার। এর মধ্যে আছে কি এরকম করে ডিএনএ। এবার এটা যদি ফাঙ্গাল সেল হয়, ইফ ইট ইজ এ ফাঙ্গাল সেল, তাহলে সাপোজ দিস ইজ এ ফাঙ্গাল সেল থেকে ডিএনএটাকে আইসোলেট করতে হবে। আমরা যদি এরকম করে একটা ফাঙ্গির ছবি দেখি, ফাঙ্গি এর মধ্যে অসংখ্য মাইসিলিয়াম থাকে, হাইফি থাকে। তো এটা এদের সাপোজ নিউক্লিয়াস, আর এটা সেল ওয়াল। সেল ওয়াল কন্টেন কাইটিন। এটা সেল ওয়ালে কাইটিন থাকে। তো কাইটিনকে ভাঙার জন্য টু ডিগ্রেড অর ডিস্ট্রয় দ্য কাইটিন উই ইউজড কাইটিনেজ এনজাইম ব্যবহার করা হবে। আর অন্যভাবে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে কি আছে? ওখানে প্রোটিন, লিপিড আছে, অন্যভাবে প্রোটিজ, লাইপেজ, এগুলো সূচক ব্যবহার করা হবে। তাহলে ফাঙ্গাল সেল ওয়ালকে ডাইজেস্ট করার জন্য কাইটিনেজ এনজাইম ব্যবহার করা হয়। তো
এবার যদি আমরা দেখি ব্যাকটেরিয়াল সেল, ব্যাকটেরিয়াল সেল এমনকি ইকোলাই, এটা ওদের নিউক্লিয়েড আর এটা ওদের কি আছে এরকম করে প্লাজমিড। তো এদের সেল ওয়াল আছে, আবার সেল মেমব্রেনও থাকে। দিস ইজ সেল মেমব্রেন CM and this is cell wall. এদের সেল ওয়ালে কি থাকে? সেল ওয়াল কন্টেন পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেনকে ডিস্ট্রয় করার জন্য আমরা কি ব্যবহার করব? লাইসোজাইম। লাইসোজাইম দিয়ে পেপটাইডোগ্লাইকেনকে ডিস্ট্রয় করা হয় আর ডিগ্রেড করা হয়। আর সেল মেমব্রেন আছে, সেল মেমব্রেন অনুযায়ী প্রোটিন লিপিড আছে, প্রোটিন লিপিড থাকলে প্রোটিয়েজ এবং লাইপেজ এনজাইম দিয়ে ট্রিট করতে হবে। তাহলে যেমন সেল তেমন এনজাইম ব্যবহার করবে। তাহলে পেকটিনেজ কাকে ডিস্ট্রয় করে? পেকটিনকে। লাইপেজ ডিস্ট্রয় করে লিপিডকে। প্রোটিয়েজ ডিস্ট্রয় করে প্রোটিনকে। লাইসোজাইম PPG পেপটাইডোগ্লাইকেনকে। কাইটিনেজ কাইটিনকে। সেলুলোজ ডিস্ট্রয় করে সেলুলোজকে। তাহলে এইভাবে মানে বললাম কি, এই যে ডিএনএটা আছে, এই ডিএনএটাকে আইসোলেট করার জন্য সে অ্যানিম্যাল সেল হোক বা প্ল্যান্ট সেল হোক, তার কম্পোজিশন অনুসারে সেল ওয়াল আছে কি সেল মেমব্রেন আছে সেই অনুসারে আমরা এনজাইম ব্যবহার করে ডিএনএটাকে আইসোলেট করতে হবে। ডিএনএ আইসোলেশন করতে গেলে এই এনজাইম দিয়ে ট্রিট করলে তাহলে এইগুলো ডিগ্রেড হয়ে যাবে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, টার্মিনাল মেমব্রেন যাগুলো ডিগ্রেড হয়ে যাবে, পড়ে রইবে কি আমাদের এই ডিএনএ নিউক্লিক অ্যাসিড। তাহলে লাইসিং এনজাইমের কাজ আমরা বুঝতে পারলাম কার কি কাজ। এরপরে আমরা আসবো কি সিনথেসাইজিং এনজাইম। সো নেক্সট ওয়ান ইজ সিনথেসাইজিং এনজাইম, অর্থাৎ সংশ্লেষ করবে। ফার্স্ট আছে দেখো ডিএনএ পলিমারেজ। আমরা ডিএনএ পলিমারেজ এনজাইম কি করে না, এই ডিএনএ থেকে কি বানায়? ডিএনএ বানায়, ডিএনএ পলিমারেজ অর্থাৎ সিনথেসাইজ করছে, সংশ্লেষ করছে। ডিএনএ পলিমারেজ ইউজড টু মেক ডিএনএ। ডিএনএ পলিমারেজ এর নেচার আমরা জানি কি ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। এর অনেক ভাগ আছে, ডিএনএ পল 1, 2, 3 এটসেট্রা। দে আর অলসো এক্সাম্পল অফ ডিএনএ পলিমারেজ সাবটাইপস। এরপরে আছে কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, শর্ট ফর্ম আমরা কি লিখি? রিভার্স RTH, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এ কি করে? আরএনএ থেকে তৈরি করে কি ডিএনএ। তো জন্য প্রকৃতি হলো আরএনএ ডিপেন্ডেন্ট, আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। আরএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এটা হলো এর নেচার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ভালো করে মনে রাখি, এটা এমসিকিউ আছে। সিডিএনএ অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ প্রোডাকশনে used হয় for the formation of cDNA which is used। cDNA তৈরিতে বা কমপ্লিমেন্টারি ডিএনএতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লাগে। আমরা যদি দেখি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ফার্স্ট ডিসকভার্ড বাই, এটা কে ডিসকভার করেন? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দুজন সায়েন্টিস্ট ছিলেন, কেমিন অ্যান্ড বাল্টিমোর বলে দুজন সায়েন্টিস্ট এই এনজাইমকে ডিসকভার করেন। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম
found in HIV, human immunovirus, which is causing aging of AIDS. AIDS এর জন্য দায়ী। আর HIV ভাইরাস কে ডিসকভার করেন? HIV ভাইরাস discovered by Luc Montagnier। এটা হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম সম্বন্ধে। তার কি প্রকৃতিও জানলাম, কি ডিএনএ তৈরিতে এটা লাগে, এমসিকিউ আছে সিডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরিতে এটা লাগে। এরপরে আমরা শিখি ট্যাগ পলিমারেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনজাইম ফর widely used in PCR technique। ট্যাগ পলিমারেজ, ট্যাগ পলিমারেজ এর সম্বন্ধে আমরা যদি found in a thermoacidophilus ব্যাকটেরিয়া, একটা থার্মোঅ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। সেই ব্যাকটেরিয়াটার নাম কি? সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে যে থার্মাস অ্যাকুয়াটিকাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্যাগ পলিমারেজ কোন ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়? থার্মাস অ্যাকুয়াটিকাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। টিএসি মানে এখানে ব্যাকটেরিয়া। তো a tag polymerase enzyme can tolerate high temperature, অধিক তাপ সহ্য করতে পারে, তাই hence widely used in PCR technique। পলিমারেজ চেইন রিঅ্যাকশনে কোন এনজাইম ব্যবহৃত হয়? ট্যাগ পলিমারেজ। এমসিকিউটা ভালো করে লিখে রাখো। পলিমারেজ চেইন রিঅ্যাকশনে কোন উৎসেচক ব্যবহৃত হয়? ট্যাগ পলিমারেজ। থার্মাস অ্যাকুয়াটিকাস নামক এক ধরনের থার্মোঅ্যাসিডোফিলাস ব্যাকটেরিয়া থেকে এটা বা ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। কেন পিসিআরে এই এনজাইমটা ব্যবহার করা হয়? কারণ পিসিআর পলিমারেজ চেইন রিঅ্যাকশন করার সময় অধিক তাপের প্রয়োজন, সেই তাপটা সহ্য করতে পারে কে? এই থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে পাওয়া ট্যাগ পলিমারেজ এনজাইমটা। তাহলে পিসিআর, আমরা যখন পিসিআরে যাবো ওই তিনটে স্টেপস আছে, ডিন্যাচুরেশন, অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। সেখানে বিভিন্ন টেম্পারেচারের ভ্যারি আছে, টাইমের ভেরিফিকেশান আছে। এখানে এই এনজাইম ব্যবহার করা হয় ট্যাগ পলিমারেজ। ট্যাগ পলিমারেজ আসলে কি? ইট ইজ one type of DNA polymerase। এটি এক ধরনের ডিএনএ পলিমারেজ। অর্থাৎ কেউ কি করে না, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করে। It helps in production of DNA from DNA during polymerase chain reaction। polymerase chain reaction ডিসকাস করেন ক্যারি মুলিস। আমরা যখন পিসিআর টেকনিক আসবে সেখানে ডিটেলস আলোচনা করা হবে। তো এটা হলো সিনথেসাইজিং এনজাইমস। এরপর আছে কি ক্লিভিং এনজাইমস। সো রেস্ট্রিকশন এনজাইম এর সম্বন্ধে যদি আমরা পড়ি, ইনসার্টিভ বলা হয়েছে ইন দ্য ইয়ার 1963 সালে সায়েন্টিস্টরা দেখলেন যে ইন ই কোলাই, এসেরিকিয়া কোলাইয়ের মধ্যে দেয়ার প্রেজেন্স অফ টু এনজাইম which responsible for কিসের জন্য দায়ী? restricting the growth of bacteriophage। কি দেখলেন?
ইকোলাইতে দুটো এনজাইম আছে যেটা কিসের জন্য দেয়, রেস্ট্রিক্টিং বা সীমাবদ্ধ করে দেয় বা বাধা দেয় দ্য গ্রোথ অফ ব্যাকটেরিওফাজ। সেই দুটো এনজাইম কী কী, একটা হলো মিথাইলেজ আর একটা হলো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এটা কি করে, ইট অ্যাডস মিথাইল গ্রুপস টু ইটস ওন ডিএনএ, ওন ডিএনএর সাথে মিথাইল গ্রুপকে অ্যাড করে দেয়, CH3 গ্রুপ অর্থাৎ মিথাইল গ্রুপ। আর এটি কি করে, ইট destroy the FOREI foreign or alien বা বিজাতীয় ডিএনএ কে of bacteriophage। এটা destroy করে দেয় কাকে, ফরেন ডিএনএ আর অ্যালিয়েন ডিএনএ অফ ব্যাকটেরিওফাজ। এইভাবে এরা ব্যাকটেরিওফাজের হাত থেকে রক্ষা পায়। তো এখানে একটা কোশ্চেন আমরা ব্রিফলি আলোচনা করছি, হোয়াট ইজ রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমস, হোয়াট ইজ রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। আমি এখানে ছবি আকারে এটাকে আলোচনা করছি, রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম কি। এখানে লিখে দিয়েছি রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, এটা একটা সেলুলার ডিফেন্স মেকানিজম ইন ইকোলাই। এটা একটা ইকোলাই বা বিভিন্ন প্রোক্যারিওটসের और prokaryotes cellular defense mechanism। Restriction modification system composed of two systems। সে দুটো সিস্টেম কি কি একটু আগেই বললাম, মিথাইলেজ না এনজাইম দ্বারা গঠিত, আর একটা হচ্ছে রেস্ট্রিকশন एंडोन्यूक्लियस নিয়ে গঠিত, কম্পোজড অফ টু সিস্টেম, মিথাইলেজিং এজেন্ট और মিথাইলেজ অ্যান্ড রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ সিস্টেম নিয়ে এই রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেমটা গঠিত। সাপোজ দিস ইজ এ ইকোলাই, এটা একটা ইকোলাই। এই ইকোলাইরা কীভাবে ব্যাকটেরিওফাজের হাত থেকে রক্ষা পায়, তো ইকোলাই have own DNA, E. coli have own DNA, এবং যখন একটা ব্যাকটেরিওফাজ, দিস ইজ ব্যাকটেরিওফাজ, এদের এই ডিএনএটা থাকে, এই ডিএনএটা যখন এর ভিতরে প্রবেশ করিয়ে দেয়, সাপোজ দিস ইজ দ্য ব্যাকটেরিওফাজের ডিএনএ। তো ইকোলাই কিভাবে ব্যাকটেরিওফাজের হাত থেকে রক্ষা পায়, এই সিস্টেমটাকে বলে রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম। সেই দুটো সিস্টেম কি বললাম, এই একটা হচ্ছে কি মিথাইলেটিং এজেন্ট আর মিথাইলেজ, মিথাইলেটিং এজেন্ট আর মিথাইলেজ, আরেকটা কি বললাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম কি করে, এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম আর destroy foreign DNA, in the foreign DNA का bacteriophage DNA as well as destroy as well as cut its own DNA এবং নিজের ডিএনএ কেও কেটে ফেলে। অর্থাৎ
এটাকে যদি থাকে, ধরো এখানে এ আছে, টি আছে, তো এ কী করে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে এটাকে ডিএনএটাকে কাট করে দেয়। তাহলে এটা ডিগ্রেডেড ডিএনএ হয়ে গেল। এটা ছিল পিওর ডিএনএ, এটা গেল ডিগ্রেডেড আর ফ্র্যাগমেন্টেড ডিএনএ। তো ডিএনএটা ডিস্ট্রয় হয়ে গেলে আর মাল্টিপ্লাই করতে পারবে না, তার ফলে ইকোলাইতে এরা বংশ বিস্তার করতে পারবে না, ইকোলাই বেঁচে যাবে। কিন্তু এখানে দেখো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করেছে, ডিস্ট্রয় ফরেন ডিএনএকে ডিগ্রেড করেছে এবং ওন ডিএনএকে, অর্থাৎ যেখানে যেখানে এ আর টি ছিল, ধরো সাপোজ এখানে এ আছে, টি আছে, এখানে টি আছে, এখানে এ আছে, এদেরকেও কি করে কাট করে দেয়। কাট ফরেন ডিএনএ অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ওন ডিএনএ। তো এটা এক ধরনের দিস ইজ one type of suicidal case। সুইসাইডাল কেস বলা হয়, যে নিজেকে ধ্বংস করছে। তখন কি করে, এই মিথাইলেটিং এজেন্ট দিয়ে বা মিথাইলেজ এনজাইম কি করে, তাহলে মিথাইলেটিং এজেন্ট অ্যাড CH3 গ্রুপ বা মিথাইল গ্রুপস টু ইটস ওন ডিএনএ। ওন ডিএনএর সাথে মিথাইল গ্রুপ অ্যাড করে, অর্থাৎ এই মিথাইলেজ এনজাইমটা কী করে, এর সাথে মিথাইল গ্রুপকে অ্যাড করে দেয়, টির সাথে কিংবা এর সাথে মিথাইল গ্রুপ অ্যাড করে দেয়। যখন মিথাইল গ্রুপ অ্যাড হয়ে যাবে, তারপরে লেখো আফটার adding methyl group with its own DNA, যখন নিজের ডিএনএর সাথে মিথাইল গ্রুপগুলো অ্যাড হয়ে যাবে, then RE cannot cut or destroy the own DNA। এমনি সময় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কী করে, ফরেন ডিএনএকে কেটে দেয় এবং ওন ডিএনএকে কেটে দেয়। যখন মিথাইলেজিং এজেন্ট বা মিথাইলেজ এনজাইমটা মিথাইল গ্রুপ অ্যাড করে দেয়, তখন এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ক্যান নট কাট ইটস ওন ডিএনএ, তখন এটাকে আর ডিস্ট্রয় বা ডিগ্রেড করতে পারে না। তো এটা হচ্ছে যে এক ধরনের প্রোক্যারিওটিক ডিফেন্স মেকানিজম। ইউক্যারিওটিক আছে আরএনএ ইন্টারফারেন্স। যখন আমরা অ্যাপ্লিকেশনে যাব, বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশন সেখানে আলোচনা করবো আরএনএ ইন্টারফারেন্স। তো এখানে রেস্ট্রিকশন মডিফিকেশন, আরেকবার রেস্ট্রিকশন মডিফিকেশন সিস্টেম, এটা এক ধরনের সেলুলার ডিফেন্স মেকানিজম ফাউন্ড ইন অল prokaryotes. It is composed of two systems, methylating agent. First, it adds methylate groups to its own DNA, and restriction endonuclease কি করে, cut the foreign DNA। তো যখন ব্যাকটেরিওফাজ, this is a bacteriophage attached with the E. coli, it enters its genetical material। তারপর restriction endonuclease কি করে, ফরেন ডিএনএকে কাট করে অ্যাজ ওয়েল অ্যাজ ওন ডিএনএকেও কেটে ফেলে। তাহলে এটা এক ধরনের সুইসাইডাল কেস আর সুইসাইডাল থিং। তো এ কী করে, নিজেকে আত্মরক্ষা করার জন্য এই মিথাইলেজিং এজেন্ট বা মিথাইলেজ এনজাইমটা ওন ডিএনএর সাথে, নিজের ডিএনএর সাথে মিথাইল গ্রুপ অ্যাড করে দেয়। যেই মিথাইল গ্রুপ অ্যাড হয়ে যাবে, তখন আর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস একে আর আইডেন্টিফাই করতে পারে না এবং এর ওন ডিএনএকে আর কাটতে পারে না। এইভাবে এরা নিজেকে প্রোটেকশান নেয়। দিস ইজ এ রেস্ট্রিকশন মডিফিকেশান সিস্টেম। তো এখানে অল্প করে বলা হলো রেস্ট্রিকশন মডিফিকেশান সিস্টেম কি। এরপরে আমরা ডিটেলসে আসি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের বিভিন্ন টাইপসে। এরপরে আমরা আসছি রেস্ট্রিকশন এনজাইমস। Scientifically বলেছে the restriction enzymes belongs to a larger class of enzyme called, belongs to a larger class of enzymes। তাকে কি বলা হয়েছে,
nucleates. Nucleates are of two types. Nuclease enzymes are two types. Restriction endonuclease belongs to a larger class of enzyme called nuclease. There are two types of nuclease. One is exonuclease and another is endonuclease. Exonuclease গুলো কি করে? Exonuclease they removes nucleotides. From the terminal end of DNA. From the terminal end অর্থাৎ প্রান্তের দিক থেকে terminal end of DNA. Whereas endonuclease কি করে? They cuts DNA or they cuts at specific position within the DNA. তারা DNA এর মধ্যে একটা স্পেসিফিক পজিশনে কাট করে। এই যে স্পেসিফিক পজিশনকে বলা হয় কল রিকগনিশন সিকোয়েন্স। এটা আমাদের এইচএসসি এসেছিল একবার, রিকগনিশন সিকোয়েন্স কি। তাহলে এন্ডোনিউক্লিয়াস কি করে? দে কাটস ডিএনএ এর স্পেসিফিক পজিশন উইদিন দ্য ডিএনএ। সেই স্পেসিফিক পজিশনটাকে বলা হয় রিকগনিশন সিকোয়েন্স। আর এক্সোনিউক্লিয়াস কি করে? তারা রিমুভ করে নিউক্লিওটাইডসকে ফ্রম দ্য টার্মিনাল এন্ড অফ ডিএনএ। আমি ছবি এঁকে এটাকে দেখাচ্ছি এক্সোনিউক্লিয়াস এবং এন্ডোনিউক্লিয়াস কীভাবে রিমুভ করে এবং স্পেসিফিক পজিশন কী। যেমন এখানে ছবিতে বলা হয়েছে এক্সোনিউক্লিয়াস কী করে রিমুভস নিউক্লিওটাইডস, কোথা থেকে রিমুভ করে? সেটা টার্মিনাল এন্ড থেকে। এটা হচ্ছে 5 প্রাইম, এটা একটা এক্সোনিউক্লিয়াস এনজাইম 5 প্রাইম এন্ড থেকে বা 3 প্রাইম এন্ড থেকে এই নিউক্লিওটাইডসগুলোকে রিমুভ করে দিতে পারে। যদি রিমুভ করে দেয়, বা আমি এখানে ছবিতে দেখাচ্ছি, এখানে বসে গেল, যে এখানে এ পি যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিল। বা এটা যদি আমরা দেখি এরকম করে, এখানে ছিল কে, এখানে টি এ ছিল, তাহলে এরকম করে হয়ে গেল কি জি সি টি এ। এই পাশটা দেখাচ্ছি, তাহলে এই পাশটাই এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছিল, সরিয়ে দিয়ে এলে তাহলে এটা হয়ে গেল 3 প্রাইম, আর এই পাশটায় টি এ জি সি, এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, এর সাথে এরা এরকম বন্ড করে আছে। এটা হলো 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম, অর্থাৎ এই জায়গাটায় কি হয়ে গেছে? রিমুভ করে দিয়েছে কে? এক্সোনিউক্লিয়াস। এবার এন্ডোনিউক্লিয়াস কি করে? দে কাটস ডিএনএ স্পেসিফিক পজিশন। এই স্পেসিফিক পজিশনটাকে বলা হয়েছে কি? রিকগনিশন সিকোয়েন্স। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন কেন বলা হয়েছে? এটা যদি ভালো করে বুঝি, রেস্ট্রিকশন অর্থাৎ সীমাবদ্ধ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করে? প্রিভেন্ট দ্য গ্রোথ অফ ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজের বৃদ্ধিতে বা ডিএনএকে কাট করে, সেজন্য একে বলে রেস্ট্রিক্টেড এনজাইম। তাহলে এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এই জন্য বলা হয়েছে দে রেস্ট্রিক্টেড দ্য গ্রোথ অফ ব্যাকটেরিওফাজ। Each restriction endonuclease have a specific palindromic nucleotide sequence in the DNA. Each restriction endonuclease have specific palindromic sequence.
প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আমরা রো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সলেশন বলেছিলাম প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি, সেখানে আমরা একটু পরে আবার আসছি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি। তাহলে ইচ রেস্ট্রিকশন নিউক্লিয়াস হ্যাভ এ স্পেসিফিক প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স ইন দ্য ডিএনএ। যেমন এটা ভালো করে মনে রাখি, এবারে মতো নিটেও ছিল এটা, যে যেমন একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের উদাহরণ কি, ইকো আর রোমান হরফে 1, এটি একটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইমের উদাহরণ ইকো আর 1। এর রিকগনিশন সিকোয়েন্স হলো ইকো আর 1 এর রিকগনিশন অর্থাৎ ডিএনএর মধ্যে এই স্পেসিফিক সিকোয়েন্স পেয়ে গেলে, অর্থাৎ এই সিকোয়েন্স পেয়ে গেলে ও কী করে বাইন্ড করবে এবং তার সাথে বাইন্ড করে কেটে দেবে। আমি এখানে এরকম উদাহরণ আকারে বলছি, এটা হচ্ছে যে ডিএনএ এবং কিছু স্পেসিফিক সিকোয়েন্স 5 প্রাইম এরকম করে জি এ এ টি টি সি, অর্থাৎ এরকম কিছু প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স পাবে। তো এইভাবে এখান থেকে আরেকটা স্টেম লিখে দেবে জি এ এ টি টি সি, এরকম সিকোয়েন্স পেয়ে গেলেই এই ইকো আর 1 এই জায়গাটা যে বাইন্ড করবে এবং একটা স্পেসিফিক সিকোয়েন্স, এরকম সিকোয়েন্স পেয়ে গেলে এটা হচ্ছে এবার রিকগনিশন সিকোয়েন্স, এরকম সিকোয়েন্স পেলে এটাকে একটা স্পেসিফিক বাইন্ড করবে এবং একে কেটে একটা এন্ড বের করবে। আমরা সেই এন্ডটা একটু পরে এখানে দেখাচ্ছি। ইকো আর 1 এর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স এখানে আমরা যদি দেখি, এটা হচ্ছে ইকো আর 1, এটা একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, একটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের উদাহরণ। এর রিকগনিশন সিকোয়েন্স কি, রিকগনিশন সিকোয়েন্স ইজ 5 প্রাইম জি এ এ টি টি সি 3 প্রাইম, আরেকটা হবে কি 3 প্রাইম, এটা হবে 5 প্রাইম ফসফেট জি এ এ টি টি সি। এটা হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। ইকো আর 1 এই জায়গাটায় বসে এবং এই জায়গাটায় বসে এটাকে কাটি, যখন কাট করি তখন কীরকম ছবি আসে, এটা রিকগনিশন সিকোয়েন্স 5 প্রাইম ফসফেট জি, তাহলে নিচে রয়ে গেল কি 3 প্রাইম ওএইচ সি টি টি এ এ, এরকম একটা কাট, যখন একটা কাট বের করে আরেকটা কি রাখে এরকম, এটা রয়ে গেল এ এ এ টি টি সি, এবার আছে কে জি, এরকম একটা কাট বের করে, অর্থাৎ এর প্রাইম কি হয়ে যাবে এরকম 5 প্রাইম 3 প্রাইম, তাহলে এটা হলো 3 প্রাইম 5 প্রাইম, এটা 3 প্রাইম হয়ে গেছে, এটা 5 প্রাইম, আগে আছে 3 প্রাইম 5 প্রাইম হয়ে গেল 3 প্রাইম। তাহলে এইটা হচ্ছে ইকো আর 1 এর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আগে আমরা জেনেছিলাম দ্য সিকোয়েন্স হুইচ আর রিড ফ্রম ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইজ কল্ড প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তো এখানে আমরা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স আর একটা লিখে দিচ্ছি, এখানে আমরা ভালো করে মনে রাখতে হবে ইকো আর 1 এর প্যালিন্ড্রোমিক, ইকো আর 1 এর রিকগনিশন সিকোয়েন্স কোনটা। যদি আমরা এখানে একটা এমসিকিউ দিই, which is recognition
সিকোয়েন্স অফ ইকো R1 ইকো R1 এর রিকগনিশন সিকোয়েন্স কি? এরকম করে যদি এমসিপি দিই 5 প্রাইম GAA TTC 3 প্রাইম আর এটা হলো 3 প্রাইম GAA TTC তাহলে 5 প্রাইম। তো তীর চিহ্নটা ঠিক এই জায়গাটায় দেওয়া থাকবে, এই জায়গাটা। আরো অপশন এখানে দেওয়া হলো বি, কি দেওয়া হলো 5 প্রাইম GAA TTC 3 প্রাইম, একটা কি দেওয়া হলো 3 প্রাইম CTTAAG 5 প্রাইম। তীর চিহ্নটা আমি কোথায় দিলাম? তীর চিহ্নটা দিয়ে দিয়েছি এই জায়গায়, এই জায়গাটা এবং এই জায়গাটা। তাহলে এটা ভুল। এটা হলো ইকো R1 এর রিকগনিশন সিকোয়েন্স। তো এরপর আমরা আরও আসছি বিভিন্ন রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সম্বন্ধে। পাশে লেখা আছে প্যালিন্ড্রোমিক, এক পাশে লেখা আছে কি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের নাম, কোন মাইক্রোবস থেকে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েসগুলো পাওয়া যায় লেখা আছে, তাদের রিকগনিশন সিকোয়েন্স এবং সাইট, এগুলো সব রিকগনিশন সিকোয়েন্স এবং কোথায় কাটে বলা হয়েছে, এবং ফর্মেশন অফ ব্লান্ট অ্যান্ড স্টিকিয়েন। এটা আমি একটু পরে দেখাচ্ছি কীভাবে ব্লান্ট অ্যান্ড স্টিকিয়েন তৈরি হয়। তো এখানে এগুলো মনে রাখি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম অনলি found in prokaryote. প্রোক্যারিওটের থেকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস গুলো পাওয়া যায়। They require for protection against bacteriophage. রেস্ট্রিকশন মডিফিকেশন এই সিস্টেমে আমরা দেখেছিলাম ব্যাকটেরিওফাজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দরকার। এগুলো সব রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম। Each restriction endonuclease have specific palindromic nucleotide sequence in DNA. প্রত্যেকটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের জন্য একটা স্পেসিফিক প্যালিন্ড্রোমিক নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে, তাকে বলা হয়েছে কি রিকগনিশন সিকোয়েন্স। এবার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কাকে বলে? যে সিকোয়েন্সকে সামনের দিক থেকে এবং পেছনের দিক থেকে বললেও সেম মনে হয় বা সেম হয় তাকে বলে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। দ্য সিকোয়েন্স হুইচ আর রিড ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইজ কল্ড প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। উদাহরণ এনসিটিভ বলা হয়েছে মালায়ালাম, এটা হবে বাংলা হলো রমাকান্ত কামার, ম্যাডাম, আই, ইট ইজ আর এক্সাম্পল অফ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। আসলে এটা বাংলাতে বোঝানো হলো, মানে এনসিটিভে যেটা বলা হয়েছে যেমন GAA TTC, অন্যভাবে GAA TTC, এটা একটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, যেটা সামনের দিক থেকে পড়লে এক হচ্ছে আবার পেছন দিক থেকে পড়লে এক হচ্ছে, একে বলা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। বলা হয়েছে ইচ রেস্ট্রিকশন হলো স্পেসিফিক প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, নিউক্লিওটাইড সিকোয়েন্স। যেমন ইকো আরএনএ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি মনে রাখতে হবে? GAA TTC, এবার মিটে ছিল, এটা মনে রাখতে হবে। ইকো আরভি এর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হলো এটা। এবার মিটে কোশ্চেন এসেছিল ইকো আরভি যখন ডিএনএর মধ্যে কাটে, প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সে কাটে, তখন কি এন তৈরি করে? স্টিকি এন না ব্লান্ট এন? তো এবার আমরা দেখবো স্টিকি এন বা ব্লান্ট এন কীভাবে তৈরি হচ্ছে। এখানে দেখো এসেরিকিয়া কোলাই, এটা পাওয়া যায় ইকো R1, এটা একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স হচ্ছে এটা GAA TTC GAA TTC। এ GAA এর মাঝখানে এটাকে কাটে, অন্যবার GAA এর মাঝখানে কাটে, এটা রিকগনিশন সাইট, এটা হচ্ছে রিকগনিশন সিকোয়েন্স আর এটা হচ্ছে রিকগনিশন সাইট। এটা যখন কাটে স্টিকি এন তৈরি করে, কাকে বলা হয় কোহেসিভ এন বা স্ট্যাগার্ড কাট। যেমন উদাহরণে দেখাচ্ছি
GAATTC, GAATTC 5335। তো এই জায়গাটায় বসলো রেস্ট্রিকশন ইন্ডোনিক্লিয়েজ ইকো R1, এটা হলো ইকো R1, এটা এর প্রোডাক্ট সিকোয়েন্স, রিকগনিশন সিকোয়েন্স, আর এটা হচ্ছে রিকগনিশন সাইট। এখানে কাটে, মানে এরকম কাটে এরকম করে একটা পেন নিয়ে বেরিয়ে যায়, আর একটা এর কীরকম নিয়ে বেরোবে, এরকম একটা এর নিয়ে বেরিয়ে যায়। অর্থাৎ এটাকে যদি আলাদা করি, এই কাটটাকে বলা হয় স্টিকি এন্ড বা স্টিকি কাট। অর্থাৎ এদের মধ্যে কী কী বন্ড কেটে গেল, এদের মধ্যে ছিল কি ফসফোডাইস্টার বন্ড, ফসফোডাইস্টার বন্ড কাটে, আর এরাও আলাদা হয়ে যায়। এদের মধ্যে ছিল হাইড্রোজেন বন্ড, তাহলে এই হাইড্রোজেন বন্ডও ব্রেক হয়ে যায়। তার পরবর্তী ছবিটা হবে এরকম, 5 প্রাইম G, 3 প্রাইম C, তারপরে TT A এরকম করে একটা কার্ড বেরোবে। আর একটা কার্ড বেরোবে কি AATTC G, এরকম করে কার্ড বেরোবে। AATTC G, এদের মধ্যে বন্ড আছে, এখানে বন্ড নেই। অর্থাৎ যখন স্টিকি এন্ড তৈরি হবে তাহলে দুটো বন্ড কাটবে, ফসফোডাইস্টার বন্ডও কাটবে, আবার হাইড্রোজেন বন্ডও ব্রেক হবে। When sticky end form, phosphodiester bond also break and hydrogen bond also break. এরপরে আমি আলোচনা করি ইকো RB যখন কাটে ব্লান্ড এন্ড তৈরি হয়। ব্লান্ড এন্ড কি, তো এই জায়গাটায় এটার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, তারপর GATATC, তারপর GATATC, এটার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স ইকো RV বা ইকো R5 এ, V বলতে গেলে 5, তাহলে এটা এই জায়গাটায় ইকো RV বসে যাবে এবং যখন কাটবে এই একটা তৈরি করলো আর এপাশে আরেকটা তৈরি করলো, এটাকে বলা হয় ব্লান্ড এন্ড। অর্থাৎ এদের মধ্যে বন্ড, এই হাইড্রোজেন বন্ড ঠিকঠাক আছে, কিন্তু এদের যে কী বন্ড কেটে গেছে, ফসফোডাইস্টার বন্ড কেটে গেছে। অর্থাৎ ব্লান্ড এন্ড ফর্ম হলে অনলি কোন বন্ড কাটে, ফসফোডাইস্টার বন্ড কাটে। কিন্তু স্টিকি এন্ড তৈরি হলে দেখো হাইড্রোজেন বন্ডও কাটছে, আবার ফসফোডাইস্টার বন্ডও কাটছে। কিন্তু ব্লান্ড এন্ড তৈরি হলে অনলি এদের মধ্যে ফসফোডাইস্টার বন্ড থাকে, কিন্তু এইসব কাটে, অর্থাৎ হাইড্রোজেন বন্ড কাটেনি। তাহলে ব্লান্ড এন্ড তৈরি হলে লেখো অনলি ফসফোডাইস্টার বন্ড ব্রেক করে, হাইড্রোজেন বন্ড ব্রেক করে না। অনুভাবে HEN2 হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা থেকে পাওয়া যায়, এটার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এটা যখন কাটে ব্লান্ড এন্ড তৈরি হয়। HEN3 এও হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা থেকে পাওয়া যায়, এটার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এটা যেমন স্টিকি এন্ড তৈরি করে। SMA এটা একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস সিরাসিয়া মার্সেন্স থেকে এটা পাওয়া যায়। রিকগনিশন সিকোয়েন্স হলো এটা CCC-GGG। অর্থাৎ এদিক থেকে বলে গেছে, এদিক থেকে বলে গেছে, এই যখন কাটে ব্লান্ড এন্ড তৈরি হয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, শুধু এই ইকো RN এর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স কি। ফার্স্ট ডিসকভার্ড, প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের নাম হলো কি, HENT1। প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের নাম কি, HENT1। আমরা নোমেনক্লেচারে আসবো, এর ফুল ফর্ম কি। এরপরে কি, ফার্স্ট আইসোলেটেড RE, প্রথম সেল থেকে পৃথককৃত RE নাম কি, HEN2। যেটা কোথা থেকে পাওয়া গেছে, প্রথম আইসোলেটেড RE রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নাম কি, HEN2, যেটা ডিসকভার করেন
এটাকে ডিসকভার্ড বাই স্মিথ ন্যাথানস অ্যান্ড আরবার, শর্ট ফর্মে SN দিয়ে মনে রাখতে পারিস, SN, স্মিথ ন্যাথান অ্যান্ড আরবার। আর ফার্স্ট আইসোলেটেড আরির নাম কি? হেন্ট 2। কোথা থেকে আইসোলেট করা হয়েছিল? প্রোক্যারিওট হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। আমরা এতে যদি পড়ে থাকি জিনোম প্রজেক্টে, এই সেই প্রোক্যারিওটস যার ফার্স্ট জিনোম সিকোয়েন্স করা হয়েছিল, আর ফার্স্ট ইউক্যারিওটস স্যাক্কারোমাইজ সেরিবেসি যার জিনোম সিকোয়েন্স করা হয়েছিল। তাহলে প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়ার নাম কি? হেন্ট 1, যেটা কে আবিষ্কার করেন? স্মিথ ন্যাথান অ্যান্ড আরবার। প্রথম আইসোলেটেড আরির নাম কি? হেন্ট 2, এটা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা থেকে পাওয়া গেছিল। যে হেন্ট 2 এটা রিসেপ্টিভে বলেছে হেন্ট 2 এর রিকগনিশন সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে এটা এটাই রিকগনিশন সিকোয়েন্স। আর এরকম কাটে, এরকম পজিশনে কাটে, এটা হেন্ট 2 এর রিকগনিশন সিকোয়েন্স, এটা কাট সিকোয়েন্স অর্থাৎ কাট সাইড। কারণ কাটে এটা কি এন্ড তৈরি করে? কারণ এই জায়গাটা যে কাটবে তাহলে এটা তৈরি করবে কি? ব্লান্ট এন্ড, অর্থাৎ 6 বেস পেয়ার সমন্বিত ডিএনএ কে কাটে। মনে রাখতে হবে কত বেস পেয়ার? 6 বেস পেয়ার। G80 6 বেস পেয়ার লং ডিএনএ কে কাট করতে পারে। এরকম কাটে কি কাট? এটা হচ্ছে যে ব্লান্ট কাট বা ব্লান্ট এন্ড তৈরি করে। অর্থাৎ যখন এটা হয়ে যাবে কীরকম তৈরি করবে? 5 প্রাইম GTC, 3 প্রাইম CAG, এটা একটা হয়ে গেল। আর একটা হবে কি? GAC, এবার হয়ে যাবে 3 প্রাইম, ফার্স্ট হয়ে যাবে 5 প্রাইম, তারপর হয়ে যাবে CTG। এটা একটা কাট, অর্থাৎ এদের মধ্যে কি বন্ড কেটেছে? এর মধ্যে ফসফোডাইএস্টার বন্ড কেটে গেছে, এই জন্য বলা হয়েছে কি ব্লান্ট এন্ড তৈরি হয়েছে। এরপর ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন বলেছে সেটি যে beside hen 2 today we know about beside hen 2 কতগুলো near about more than 900 restriction enzyme কি করা হয়েছে? আইসোলেট করা হয়েছে from over 230টি bacterial strain which have specific nucleotide sequence. A very very important line. hen 2 ছাড়াও এখনো পর্যন্ত greater than 900টি restriction endonuclease have discovered, এটা আইসোলেট করা হয়েছে 230টি ব্যাকটেরিয়াল স্ট্রেন which have specific nucleotide sequence. এরপরে আমরা আসব nomenclature of restriction enzyme, কিভাবে নামকরণ করা হয়, CoR1, hen 2, hen 3, SMA and etc. যেমন এখানে nomenclature of restriction enzyme, এখানে একটা restriction enzyme এর নাম বলা হয়েছে কি EcoR1 here E
যে ই লেটারটা কামস ফ্রম জেনাস। জেনাসটা কি? ESCHERICHIA, এসেরিকিয়া, অর্থাৎ ই কামস ফ্রম জেনাস অ্যান্ড CO কামস ফ্রম স্পিসিস, অর্থাৎ স্পিসিসে দুটো ওয়ার্ড নেওয়া হয়। স্পিসিস কি? কোলাই, অর্থাৎ E stands for Escherichia, CO stands for coli. R stands for strain, R stands for strain. এই স্ট্রেনগুলো কি কি? যেমন RY13, এই এই আরটাকে নেওয়া হয়েছে। আর রোমান হরফ যেটা 1 আছে, রোমান নাম্বার যে 1, ইট ইন্ডিকেট the sequence of isolation or discovery from that strain. যেমন করে আরেকটা উদাহরণ, যেমন ইকো আর রোমান হরফে ভি, তাহলে E stands for Escherichia, CO stands for coli, R stands for strain, RY13 এবং V হলো সিকোয়েন্স অফ ডিসকভারি, অর্থাৎ এই RY13 স্ট্রেন থেকে এটা এততম আবিষ্কার। ইকো R1 আছে, ইকো R12 আছে, ইকো R13 আছে, এডিসি। তো অন্যভাবে আরেকটা হলো কি, যেমন হিন 2, অর্থাৎ ফার্স্ট H stands for হিমোফিলাস, অর্থাৎ হিমোফিলাসের কি নেওয়া হয়েছে? শুধু H, এবং IN stands for ইনফ্লুয়েঞ্জা, এবং স্ট্রেনটা কি? RD হলো এই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জার একটা স্ট্রেন। কিন্তু আর তো আগেই নিয়ে নিয়েছে কে? ইকো R1 এর, সেই জন্য এই আরটাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে কি? ডি, চলে এলো কি? হেন, আমরা শুধু বলবো কিরকম উচ্চারণ করবো? হেন ডি, কিন্তু সুবিধার্থে আমরা কি উচ্চারণ করি? হেন্ড 2, এবং 2 হলো কি? সিকোয়েন্স অফ ডিসকভারি বা সিকোয়েন্স অফ আইসোলেশন অফ বা সিকোয়েন্স অফ আইসোলেশন অর ডিসকভারি ফ্রম দ্যাট স্ট্রেন। ওই RD স্ট্রেন থেকে দ্য সেকেন্ড আবিষ্কার, বা হিন্ট 1 আছে, হিন্ট 3 আছে, হিন্ট 1 আছে, হিন্ট 3 আছে। তাহলে H stands for হিমোফিলাস, ING stands for ইনফ্লুয়েঞ্জা, এটা জেনাসের ফার্স্ট ওয়ার্ড, ING স্পিসিসের দুটো ওয়ার্ড নেওয়া হয়। ডি হচ্ছে যে ওই হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা স্ট্রেন, আর এটা হচ্ছে সিকোয়েন্স অফ ডিসকভারি। তো অন্যভাবে H stands for, অর্থাৎ জেনাসের ফার্স্ট ওয়ার্ড নেওয়া হয়, স্পিসিসের দুটো ওয়ার্ড নেওয়া হয়, ডি হলো তার স্ট্রেন, আর রোমান হরফ যেগুলো থাকবে সিকোয়েন্স অফ ডিসকভারি। তাহলে এটা হচ্ছে যে নোমেনক্লেচার অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। কিছুটা স্পেশাল এনজাইম বলেছিল অ্যালকালাইন ফসফেট, এটা কি করে? ফসফেট গ্রুপকে ডিএনএ থেকে রিমুভ করে দেয়। অর্থাৎ অ্যালকালাইন ফসফেটের ছবিটা যদি আমরা এরকম দেখি, তো এটা ছিল ডিএনএর 5 প্রাইম ফসফেট গ্রুপ, এটা 3 প্রাইম OH গ্রুপ, এটা 3 প্রাইম OH, এটা হচ্ছে 5 প্রাইম ফসফেট। তো অ্যালকালাইন ফসফেটেজ কি করে? ফসফেট গ্রুপকে রিমুভ করে দেয়।
তাহলে ইট রিমুভস দ্য ফসফেট গ্রুপ। অ্যান্ড ডিএনএ লাইগেজ কি, একে বলা হয় মলিকুলার গ্লু আর মলিকুলার অ্যাডেসিভ। এটা কি করে, এরকম করে যদি একটা প্লাজমিড থাকে, প্লাজমিডের রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটার পরে, ধরো একে ইকো আর1 দিয়ে কাটার পরে, এটা ইকো আর1 দিয়ে কাটা হয়েছে। এবার কী করে, এই ফরেন ডিএনএটাকে ধরে নিচ্ছি এটা একটা ফরেন ডিএনএ, এই ফরেন ডিএনএ বা অ্যালিয়েন ডিএনএটাকে যখন এখানে রাখা হবে, এদের মধ্যে এই ফসফোডাইএস্টার বন্ড গঠনের মাধ্যমে অ্যালিয়েন ডিএনএ এবং ভেক্টর ডিএনএকে জুড়ে দেয়। কোন বন্ড গঠনের মাধ্যমে? ফসফোডাইএস্টার বন্ড গঠনের মাধ্যমে বিজাতীয় ডিএনএকে বা অ্যালিয়েন ডিএনএকে বা ফরেন ডিএনএকে জুড়ে দিয়ে আর ডিএনএ গঠনে সাহায্য করে। ডিএনএ লাইগেজকে মলিকুলার গ্লু বলা হয়। ডিএনএ লাইগেজ ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট হরগোবিন্দ খন্না স্যার। তো এগুলো আমরা জানলাম। এরপরে আমরা আসবো ভেক্টর সম্বন্ধে। সো দিস ইজ অল অ্যাবাউট এনজাইমস। নেক্সট ওয়ান ইজ ভেক্টর, তারপরে আছে বিভিন্ন হোস্ট সেল।